মালদা জেলা তার আমের জন্য বিখ্যাত। এছাড়াও এটি একটি ঐতিহাসিক স্থান যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। মালদা জেলা তার ল্যাংড়া আমের জন্য বিশেষভাবে বিখ্যাত। এই আম সারা বিশ্বে পরিচিত এবং সারা বিশ্বে এখান থেকে রপ্তানি করা হয়। ঐতিহাসিক দিক থেকে মালদা গৌড়বঙ্গের রাজধানী ছিল এবং এখানে বেশ কিছু ঐতিহাসিক স্থান রয়েছে, যেমন বড়সোনা মসজিদ, ফিরোজ মিনার ইত্যাদি। পর্যটকদের জন্য মালদা একটি আকর্ষণীয় গন্তব্য, বিশেষ করে যারা ইতিহাস ভালোবাসে এবং যারা আম প্রেমী। মালদা শহরে আপনারা যেভাবেই পৌঁছান না কেন, আপনি যদি রাত্রিবাস করতে চান তাহলে আমি বলবো মালদা শহরে যদি আপনারা কনফার্ম রিজার্ভেশন করে ট্রেনে আসেন তাহলে সেক্ষেত্রে সবথেকে বেস্ট জায়গা হবে রেলওয়ে রিটায়ারিং রুম। যারা রিটায়ারিং রুম অনলাইনে বুকিং করে আসছেন, প্রথমে দেখবেন এই 1 নম্বর প্ল্যাটফর্মে সহযোগ আছে এনকোয়ারি, এইখানে এসে আপনাকে এন্ট্রি করাতে হবে। এইখানে এসে এন্ট্রি করানোর পর এই পাশেই আছে রিটায়ারিং রুম, সেখানে আপনাকে যেতে হবে আপনার রুমের জন্য। এই হচ্ছে রিটায়ারিং রুম, এই দিক দিয়ে ঢুকতে হয় আপনাকে রিটায়ারিং রুমের ভেতর। এই হচ্ছে আমার রুম, রিটায়ারিং রুম নাম্বার 1 থেকে নিই। এই রুম বিশাল বড় একটা রুম। রুমে এরকম দুটো টেবিল, এখানে একটা টেবিল, এখানে একটা সোফা, একটা আয়না, এসি। বিছানার চাদরটা দিয়ে গেছে, আমাকে বলেছে যে এখন যেহেতু আবার করোনার বাড়তে শুরু করেছে তাই চাদরটা কাচার পর যাত্রীকে নিজেকে পেতে নিতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, চাদর পেতে নেব। দুটো বিছানাতেই চাদর আছে, এসি আছে, আর আছে যে বাথরুমটা। বাথরুম এত বড় যে ফুটবল খেলা যাবে। বাথরুমে গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটার ভাড়া হচ্ছে 499, মানে 500 টাকা। মালদায় এসে যদি বাইরে একটা হোটেল ভাড়া করেন, এই 500 টাকায় এত বড় এসি রুম পাবেন কি না আমার সন্দেহ আছে। রুম ছাড়াও এই মালদা রিটায়ারিং রুমে ডরমিটরির ব্যবস্থাও আছে। আপনারা ইচ্ছা করলে ডরমিটরিতে বেড নিয়ে 24 ঘন্টা বা 48 ঘন্টা থাকতে পারেন। 24 ঘন্টার ভাড়া 83 টাকা। এখন বাজে সকাল 8টা। আমি মালদায় ঘুরতে বেরোলাম। মালদায় স্টেশন থেকে বেরিয়েই ডান হাতের রাস্তা দিয়ে যাবেন, এই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে গিয়ে আমি অটো বা টোটো ধরবো, ধরে ঘুরবো। গাড়িও বুক করা যায়, তবে অহেতুক পয়সা নষ্ট করার কোনো দরকার নেই। আপনি টোটো বা অটো বুক করবেন এবং সেটা অবশ্যই স্টেশনের বাইরে থেকে। এই যে অটো বা টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে বুক করবেন না। এখান থেকে বুক করলে এরা কিন্তু অনেক পয়সা আপনার থেকে বেশি নিয়ে নেবে। একটা টোটো পেয়ে গেছি, ওর নাম হচ্ছে সোনু বর্মন। ও আমাকে পুরো গৌড় ঘুরাবে, প্লাস আমবাগান, আমের বাজার এসব দেখাবে। আমার থেকে 500 টাকা নেবে। ওর নাম্বার আমি পরে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। মালদা শহরের গৌড় ঘুরতে বেরিয়ে প্রথমে আমরা গৌড়ের পথে রওনা হয়েছিলাম, কিন্তু তার আগে আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে মালদার আমবাজার কীরকম। মালদার আমবাজারে পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেছিল, কিন্তু তা সত্ত্বেও যে পরিমাণ আম আমি এখানে দেখেছি তাতে আমি এই কথাটা একদম 100% সমর্থন করি যে আমের রাজধানী বলে যদি কিছু থাকে তা হচ্ছে এই মালদা। দেখুন এগুলো কি আম আছে সব? লখনৌ। দেখুন মালদার আম, কি দাম এগুলো? দাম 12 টাকা। এদিকে আম সব সাপ্লাই হচ্ছে এখান থেকে, সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গের আম সাপ্লাই হয় এই আমের বাজারে। দেখুন আম, সকালে এলে আরও বেশি আম দেখা যায়। দেখুন কি পরিমাণ আম তোলা হচ্ছে সব এখানে। এসব লখনৌ আম, এগুলো 12 টাকা করে কেজি। ফজলি আম 10 টাকা কেজি।
সব আম বিক্রি হচ্ছে, কিন্তু এটা পাইকারি বাজার। আম বাজার দেখার পর এবার চলুন মালদার হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখে নেওয়া যাক। পুরো আম গাছে ভর্তি, ওইদিকে সব আম গাছ, ল্যাংড়া ভর্তি। ওয়াও, গাছে ভর্তি আম। আমরা গৌড়ে প্রবেশ করেছি, সামনে একটা মন্দির আছে, ছোটোখাটো মন্দির, তাই এই মন্দিরে আর ভিজিট করলাম না। দেখুন এখানেও সেই আম বাগান, আর প্রতিটা গাছে দেখুন কি পরিমাণ আম হয়ে রয়েছে। এটা হচ্ছে শ্রী চৈতন্য চরণ মন্দির। এইখানে শ্রী চৈতন্যের দেবের চরণ পদচিহ্ন আছে। এই হচ্ছে সেই পদচিহ্ন, শ্রী চৈতন্য দেবের পদচিহ্ন। ভেতরে একটা মন্দির আছে, চলো মন্দিরটা দেখে আসি। এর ভেতরেই মন্দিরটা আছে। এই হচ্ছে সেই মন্দির। এই হচ্ছে, দেখুন কি সুন্দর সাজানো গোছানো মন্দির। এখন এসছি বারোদুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদে। বারোদুয়ারি মসজিদ বা বড় সোনা মসজিদ রামকেলি থেকে আধা কিলোমিটার দক্ষিণে এই মসজিদটি অবস্থিত। ইট এবং পাথরের একটি বিশাল আয়তাকার কাঠামো। এই মসজিদটি গৌড়ের বৃহত্তম স্মৃতিস্তম্ভ। যদিও এর নাম থেকে মনে করা হয় যে 12টা দরজা আছে, তাই নাম বারোদুয়ারি, কিন্তু বর্তমানে 11টি দরজা রয়েছে। এই বিশাল মসজিদটির নির্মাণ আলাউদ্দিন হোসেন শাহ শুরু করেছিলেন এবং তার পুত্র নাসিরউদ্দিন নুসরত শাহ 1526 সালে সম্পন্ন করেছিলেন। ইন্দো আরবি স্থাপত্য শৈলী এবং অলঙ্কিত পাথরের খোদাই বারোদুয়ারিকে পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ করে তোলে। এই হচ্ছে বারোদুয়ারি মসজিদ। নাম থেকে বুঝতে পারছেন এর 12টা দরজা, কিন্তু বর্তমানে 11টা দরজা এখন অবশিষ্ট আছে। জায়গাটা খুবই সুন্দর। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা দরজা এখন অবশিষ্ট আছে। একটা দরজা নষ্ট হয়ে গেছে। এইটাই হচ্ছে বারোদুয়ারি বা বড় সোনা মসজিদ। এখানে একটা এরকম গেট আছে। জায়গাটা খুবই সুন্দর। চলুন ভেতরে কি আছে একটু দেখে নেওয়া যাক। এই জায়গাটা অনেকটাই ধ্বংসপ্রাপ্ত মতো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তবে গতবারে খুব ভালো মেনটেনেন্স এই জায়গায় ছিল না, তার জন্য আমার খারাপও লেগেছিল, দু কথা শুনিয়েও ছিলাম। এখন দেখলাম মেনটেনেন্স হয়েছে। এখন এসছি দাখিল দরওয়াজা। দাখিল দরওয়াজা ওরফে সালামি দরজা
গৌড় দুর্গে প্রবেশপথে নির্মিত একটি প্রধান ফটক। ইতিহাসের অনেক জায়গায় উল্লেখ আছে গৌড় দুর্গ বানানোর সময় সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ এই দাখিল দরওয়াজা তৈরি করিয়েছিলেন। ইটের উপর যে বিভিন্ন রকম কাজ, সেই কাজ কিন্তু এই দরওয়াজার উপর করা হয়েছে। দেখুন কাজগুলো স্পষ্ট দেখা, এই হচ্ছে সেই কাজ। দাখিল দরওয়াজা, এই হচ্ছে দাখিল দরওয়াজা। দেখুন এদিক থেকেও ইটের ওপর যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে, খুব সুন্দর সেই কাজ। আমরা পাথরের ওপর কাজ দেখেছি বিভিন্ন স্মৃতিসৌধে বা বিভিন্ন সৌধ যেগুলো মুঘল আমলে বানানো হয়, কিন্তু ইটের উপরে কাজ সেটা কিন্তু এখানে খুব ভালো করে দেখা যাচ্ছে। দেখুন এই হচ্ছে দাখিল দরওয়াজা। দেখুন আম গাছে কীরকম আম হয়ে রয়েছে, দেখুন মালদার আম গাছ, গাছ এত ঝুলে পড়েছে যে ঠেকান দিয়ে রাখতে হয়েছে, ভেঙে পড়ে যাবে না। এগুলো কি আম? হ্যাঁ আছি না, টক আম। আচ্ছা যাই হোক, এত আম একসঙ্গে। আমার বাড়ি কলকাতা। এই পাকতে আর কদিন লাগবে? ও না, তবুও মোটামুটি ক মাস লাগে পাকতে? আশ্বিন মাসে পেকে যায়। কি দামে বিক্রি হয় এগুলো? কুইন্টাল। ওরে বাবা, ঠিক আছে চলো। হ্যাঁ, এটা কি মন্দির? শ্রী রূপ সনাতন মিলন মন্দির। নতুন বানানো হয়েছে এই মন্দিরটা, খুব সুন্দর। চৈতন্য মহাপ্রভু তার মূর্তি রয়েছে সামনেই, দেখতে পাচ্ছি আমরা। রূপ সনাতন মিলন মন্দির, বৈষ্ণব স্বাস্থ্য চর্চা কেন্দ্র। এখানে স্বাস্থ্য চর্চা করা হয়। মিলন মন্দির এখন বন্ধ আছে, এই বাইরে থেকেই ছবিটা নিচ্ছি। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। এখন এসছি ফিরোজ মিনার, ওয়ান অফ দ্য বেস্ট প্লেস অফ মালদা। এই হচ্ছে ফিরোজ মিনার। ফিরোজ মিনার দাখিল দরওয়াজা থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি 5 তলা বিশিষ্ট মিনার, যেটি হাফসি বংশের সুলতান সৈফুদ্দিন ফিরোজ শাহ 1485 থেকে 1489 সালের মধ্যে নির্মাণ করেছিলেন। এটি তুগলকি স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল, যদিও প্রথম 3টি তলা বহুভুজ বিশিষ্ট, চূড়ান্ত 2টি তলা অর্থাৎ ওপরের 2টি তলা বৃত্তাকারে তৈরি। জার্নিটা দেখুন, আম বাগানের মধ্যে দিয়ে, পুরো মালদার আম বাগান। বাইশ গজি দেওয়াল, অর্থাৎ এই দেওয়ালের উচ্চতা 22 গজ বলেই এরকম নাম হয়েছে। বল্লাল বাটির সাথে সংলগ্ন এই প্রাচীরটি রকনউদ্দিন বরবক শাহ নির্মাণ করেছিলেন এবং এটি সম্ভবত দুর্গের অভ্যন্তরে রাজপ্রাসাদের চৌহদ্দি প্রাচীর হিসেবে গণ্য করা হয়েছে। যদিও প্রাচীরের অনেকটা অংশ ভেঙে গেছে, তবে এখনও এই প্রাচীর তার ঐতিহাসিক নিদর্শন আগলে রেখেছে। এই হচ্ছে 22 গজি দেওয়ালের শেষ দিকটা, চলে এসছি আমরা একদম। পুরো আম বাগান, আর ওইটা হচ্ছে বল্লাল ভিটা। চলুন বল্লাল বাটির দিকে যাওয়া যাক।
বল্লাল সেনের রাজপ্রাসাদ ছিল বলে আমরা জানতে পারি। বল্লাল বাটি মাত্র 2003 সালে সন্ধান করা হয়েছিল এবং এখনো পর্যন্ত এ সম্পর্কে ইতিহাস খুব কমই জানা গেছে। ঐতিহাসিক ব্যক্তিদের থেকে যে ইতিহাস জানা যায় তাতে হলো এটি সেন বংশের রাজা বল্লাল সেনের প্রাসাদ ছিল। সেই প্রাসাদেরই ধ্বংসপ্রাপ্ত অংশ হচ্ছে এই বল্লাল বাটি বলে জায়গাটা। গয়েশ্বরী মন্দির বলছে এটাকে। একটা মন্দির তৈরি হচ্ছে, বৈতরণী নদীর জল এখানে চলে এসছে। এই হচ্ছে গয়েশ্বরী মাতার মন্দির। এটা আপনার লক্ষণ সেন বল্লাল সেন যে সময়টাতে রাজত্ব চালিয়েছে। আচ্ছা, সেই সময়কার। হ্যাঁ, আপনার মাটি খুঁড়ে পাওয়া গেছে, তাই তো? মাটি খুঁড়ে ঠিক না, মাটিতেও ভেসেছিল। ও, আমরা বুঝতে পারিনি। আচ্ছা, দশকের পর 10 গরু দিয়ে গাড়ি ঘোড়া চলেছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তারপরে মূর্তিটা যখন লক্ষ্য হয়েছে বৃষ্টির জলে, তারপরে উদ্ধার করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে এর কাহিনী। এটা হচ্ছে কদম রসুল মসজিদ। কদম রসুল মসজিদ, যেটা আগের বারে আমি ঢুকতে পারিনি। এর ইতিহাসটা একটু জেনে নিই। এই হচ্ছে কদম রসুল মসজিদ, এর ভেতরটা আগে আমি। আচ্ছা, এই যে সমাধিটা, তার সম্বন্ধে লেখা আছে ফতে খানের সমাধি। এই হচ্ছে ফতে খানের সমাধি। কদম রসুল মসজিদ চতুষ্কোণ এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি 1530 থেকে 1531 সালের মধ্যে সুলতান নসরত শাহের দ্বারা নির্মিত হয়। এটি প্রস্তরের ওপর হজরত মোহাম্মদের পদচিহ্ন স্থাপিত ছিল, অর্থাৎ এখানে যে পাথর ছিল তার মধ্যে হজরত মোহাম্মদের পদচিহ্ন স্থাপিত হয়েছিল। বর্তমানে যা মেহেদিপুরে খাদেমের নিকট সংরক্ষিত রয়েছে। আচ্ছা, এই হচ্ছে চিকা মসজিদ। চিকা মসজিদটি সুলতান ইউসুফ শাহ 1475 সালে নির্মাণ করেছিলেন। এই নামের উৎপত্তি এই কারণে যে এটি প্রচুর সংখ্যক চিকা অর্থাৎ বাদুরকে আশ্রয় দিত। এটি একটি একক গম্বুজ বিশিষ্ট ভবন যা এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। দেয়ালে সুন্দর অলঙ্কৃত খোদাই এবং দরজা লিন্টলের পাথরের কাজগুলোতে হিন্দু মূর্তির ছবি এখনও আংশিকভাবে দৃশ্যমান। মসজিদের পিছনে এরকম একটা দরজা আছে। এইটা হচ্ছে গুমটি গেট। এটি একটি গম্বুজ বিশিষ্ট বিল্ডিং যা গৌড়ের দুর্গের একটি পূর্ব দরজা হিসেবে কাজ করেছে বলে মনে করা হয়। 4টি খিলান খোলা আছে, 5 ফুট চওড়া। এটি 1512 খ্রিস্টাব্দে হুসেন শাহ দ্বারা নির্মিত। তো এই হচ্ছে সেই গুমটি গেট, যে গেটটা এখন বন্ধ করে রেখেছে। অবভিয়াসলি লোকজনের এখানে প্রেমের আড্ডা হচ্ছিল, ভেতরে কনস্ট্রাকশন ড্যামেজ হচ্ছিল কিছুটা, সেই জন্য এই গেটটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে চিকা মসজিদ, যেখান দিয়ে আমি ঘুরে এলাম। আর এইটা হচ্ছে গুমটি গেট।
এই হচ্ছে লুকোচুরি গেট। 1655 খ্রিস্টাব্দে শাহ সুজা এই গেটটি তৈরি করেছিলেন। শাহ সুজা ছিলেন মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র এবং তিনি ছিলেন অধিবেঙ্গের শাসনকর্তা। এটি একটি বড় 3তলা গেট, গৌড় দুর্গের রাজকীয় প্রবেশদ্বার বলে মনে করা হয়। এই গেটের প্রতিটি পাশে রয়েছে প্রহরী কক্ষ। তাদের ওপরে ছিল একটি নাক্কারখানা, মানে ঢোল পেটানোর জায়গা। গেটটি 65 ফুট লম্বা এবং 42.3 ফুট চওড়া। এই হচ্ছে লুকোচুরি গেট, ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট স্পট ইন মালদা। এইটা হচ্ছে চামকাটি মসজিদ। চামকাটি মসজিদের নামকরণ হয়েছে সম্ভবত চামকাটি সম্প্রদায়ের নামে। চামকাটি সম্প্রদায়ের বংশধররা এখনও পুরনো মালদাহের নিকট 40 পাড়ায় বসবাস করেন। এই মসজিদটি ইট দ্বারা নির্মিত, একক গম্বুজ বিশিষ্ট একটি বর্গাকার মসজিদ। এর অভ্যন্তরভাগে বিশেষ করে নিচের দিকে পাথরের আস্তরণ দেখা যায়। নামাজ কক্ষে 5টি বিশেষ প্রবেশপথ রয়েছে, পূর্ব দিকে 3টি এবং উত্তর ও দক্ষিণ দিকে 1টি করে। মালদাতে এসে যদি দুপুরে খাওয়া দাওয়া করতে চান তাহলে আসতে পারেন এই ইংলিশ বাজার থানার এই মোড়ে, এই সামনে দেখতে পাচ্ছেন মালদা মুসলিম ইনস্টিটিউট, তার সামনে এই রাজ হোটেল, এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। আমি আজকে এখানে খাওয়া দাওয়া করবো, চলুন। এই হচ্ছে গিয়ে সমস্ত কিছু। এটার দাম কত আছে? মাংসটার দাম 280 টাকা, নিরামিষটার দাম 80 টাকা। 360 টাকা। এটা হচ্ছে 360 টাকা প্লেট খাসির মাংস, তার সঙ্গে ডাল, সবজি, চাটনি, ভাজা, পাঁপড়, সমস্ত কিছু দেওয়া রয়েছে। চলুন এক এক করে খাওয়া যাক, খেয়ে আপনাদেরকে বলছি। প্রথমে ডাল দিয়ে খেয়ে দেখছি কেমন লাগে। খুব সুন্দর ডাল, সবজি। এবারে খাসির মাংসটা টেস্ট করে দিই। এরকম পিস, ঝোলটা টেস্ট করি। 100% রেকমেন্ডেড। দোকানটা ছোটো হলেও খাবার কিন্তু ছোটো না, খাবারটা খুব সুন্দর, একবার এসে ট্রাই করবো। ঠিক আছে, ফিনিশ করে কথা বলছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবারে যাচ্ছি রতন সুইটস কনসার্ট খেতে। মালদার মিষ্টি হচ্ছে গিয়ে কনসার্ট আর রসকদম্ব। এই রতন সুইটের কনসার্ট খুব বিখ্যাত, তাই এসছি রতন সুইটসে কনসার্ট আর রসকদম্ব নিতে। কনসার্ট কত করে? আর এর থেকে বড় ওইগুলো? হ্যাঁ, এগুলো 20 টাকা, আর এটা 12। আর এইগুলো কি আছে? এগুলো রসকদম্ব তো 15 টাকা। দুটো কনসার্ট আর দুটো রসকদম্ব দিয়ে দেবো, 1000 দিতে। তো এই নিয়ে নিয়েছি কনসার্ট আর রসকদম্ব। রসকদম্ব আবার দুরকম, একটা পোস্তর দানা দিয়ে, একটা চিনির দানা দিয়ে। তো যাই, এবার রিটায়ারিং রুমে যাব, সেখানে গিয়ে খাবো। কনসার্ট এবং রসকদম্ব এই রাধারানী মিষ্টান্ন ভাণ্ডারের রূপ খুব বিখ্যাত, এখান থেকে অফার হচ্ছে। এই হচ্ছে সোনু বর্মা, এই আমাকে ঘুরিয়েছে। চলে এসেছি রুমে। এবার প্রথমে কনসার্ট আর যে রসকদম্বগুলো নিয়েছিলাম সেগুলো টেস্ট করে দেখাবো আপনাকে। তো প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে কনসার্ট, মালদার বিখ্যাত মিষ্টি, এবং রতনের কনসার্ট হচ্ছে গিয়ে বলছে নাকি মালদার সবচেয়ে ভালো কনসার্ট। এই হচ্ছে সেই কনসার্ট।
টেস্ট করে দেখি কীরকম। আমি আগে মালদা এসেছিলাম, সেখানে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম মালদার কনসার্টের, তাতেও কিন্তু আমি বলেছিলাম যে এই রতনের কনসার্ট কিন্তু ভালো, একদম হালকা মিষ্টি, ভেতরটা দেখুন কয়া, একদম একদম ভালো, খুব হালকা মিষ্টি। এবার রসকদম্ব নিয়েছি দু রকমের, এটা হচ্ছে পোস্তর দানা দিয়ে, দেখুন, আর এইটা হচ্ছে চিনির দানা গায়ে লাগানো, চিনি ছোট ছোট করে দানা করে গায়ে লাগানো। যেটা পোস্তর দানা দিয়ে বানিয়েছে সেইটা আমি খেয়ে বলছি কিরকম। এটা ভালো, পুরো পোস্তর দানার ফ্লেভার আছে, দেখুন ভেতরটা কত সুন্দর আর হালকা মিষ্টি। তো যদি মালদায় আসেন, 1 নম্বর হচ্ছে কনসার্ট, আর 2 নম্বর হচ্ছে পোস্তর দানা দিয়ে যে রসকদম্ব আছে সেইটা। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাজে 4:45, আবার একটু বেরোচ্ছি, যাব রথবাড়ি মার্কেটের ওদিকে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে রথবাড়ি মোড়, আর এখানে এই যে ঢুকছি, এখানে আমের মার্কেট আছে। এই আমটা 25 টাকা কিলো, আরাজনো আম, ল্যাংড়া 20 টাকা কিলো। এখানে আম বিক্রি হচ্ছে। এটা কি আম? হ্যাঁ, কত করে আম্রপালি? 60 টাকা পাল্লা। এইটা কি আম? এখন এসছি 420-এর মোড়ে। রথবাড়ি মোড় থেকে আম কিনলাম, এবার 420-এর মোড়ে আম কাসুন্দি কিনলাম। এই হচ্ছে মনস্কামনা ফুড সেন্টার, এখান থেকে আগের বার আমের আচার নিয়ে গেছিলাম। চলুন যাওয়া যাক, দেখি কি আছে। হ্যাঁ, তো এইটা দুটো দিয়ে দেন। ওটা টক মিষ্টি, জ্বরটার হলে খাই ওটা। এইটা দুটো দিয়ে দেন, 1 কিলোটা। এটা 1000 টাকা আমসত্ত্ব, আর ওইটা আরেকটা 800 টাকা। এটা হচ্ছে 800 টাকা। এটা টু, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? এটা হচ্ছে গোপালভোগ অরিজিনাল, এটা হচ্ছে ফজলি আমের। আচ্ছা, এটা টেস্ট বেশি। তো বন্ধুরা, এই ছিল আমার একদিনের মালদা ভ্রমণ। এই ভ্রমণটা কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে। এই অবধি, বাই।